নমো নমঃ। আমি নিত্যানন্দ ব্যানার্জি, ছাত্রবন্ধু একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সিলেবাসের সংস্কৃত সাহিত্য ও সংস্কৃত ব্যাকরণ যে পার্ট 2, সেখানে ইউনিট 4-এর 2 নম্বর টপিক হচ্ছে শব্দরূপ, যা আজকে আমাদের আলোচ্য বিষয়। চলো জেনে নেওয়া যাক যে শব্দরূপ কী। শব্দরূপ শব্দরূপ অর্থাৎ বিভক্তিযুক্ত শব্দ। এক কথায় শব্দরূপ হলো পদের অপর নাম। কারণ আমরা বাংলা ব্যাকরণে জেনেছি যে পদ কি, বিভক্তিযুক্ত শব্দই হলো পদ। তাই এখানে শব্দরূপ যেহেতু বিভক্তিযুক্ত শব্দ, তাই যে শব্দরূপের অপর নাম পদ। কারণ সংস্কৃত বাক্য নির্মাণ পদ ছাড়া হয় না। যেমন পদের সঙ্গে পদ যুক্ত হয়ে বাক্য তৈরি হয়। সংস্কৃতে একটা কোড আছে যে না পদম শাস্তে পযুঞ্জিত, অর্থাৎ অপদ শাস্তে, অপদ বলতে বোঝায় যা পদ নয়, অর্থাৎ যার সঙ্গে যে শব্দের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি তা হচ্ছে অপদ, যা শাস্তে বা বাক্যে প্রয়োগ করা যায় না। তারপরে এরপর প্রশ্ন আমাদের হয় যে পদ কি না, পদ হচ্ছে সুপ তিঙন্তম পদম। এরপরে তখনই আমাদের প্রশ্ন যে সুপ ও তিং প্রত্যয়ান্ত শব্দগুলিকে পদ বলে। তাই প্রশ্ন আসে যে সুপ কি না, সুপ হচ্ছে সুবন্ত। সুবন্ত কি না, সুবন্ত হচ্ছে সুপ যুক্ত অন্ত, অর্থাৎ সুপ অন্তে আছে যার। সুপ বলতে বোঝায় যে সু ও যশ এরকম যে 21টি বিভক্তি আছে তাদেরকে সুপ কথার মাধ্যমে বোঝায়। প্রাতিপদিক যুক্ত সুপ বিভক্তি, সুপ যে 21টি বিভক্তি যুক্ত হয় না সুবন্ত পদ। তা প্রাতিপদিক কি না, প্রাতিপদিক হচ্ছে যে শব্দের সঙ্গে এখনও সুপ যে 21টি বিভক্তি যুক্ত হয়নি তাই হচ্ছে প্রাতিপদিক। যেমন বালক, বালক যে প্রাতিপদিকের সঙ্গে সুপ যে 21টি বিভক্তির মধ্যে একটি বিভক্তি হলো সু, বালকের সঙ্গে সুবিভক্তি যুক্ত হয়েছে বালকঃ। বালক কথাটির অর্থ হচ্ছে বালকটি। এখানে টি হচ্ছে যে বিভক্তি, এই জন্য বালক একটি হচ্ছে পদ, যাকে সংস্কৃতে বলা হয় সুবন্ত পদ। কেন না, তার সঙ্গে সুবিভক্তি যুক্ত হয়েছে। এছাড়াও বালকের সঙ্গে দেখো যে ও যে সুবিভক্তির একটি বিভক্তি হচ্ছে ও যুক্ত হয়ে কী হলো বালকও। এরপর জেনে নেওয়া যাক যে বিভক্তি কী না, বিভক্তি হলো যার দ্বারা সংখ্যা, কারক প্রভৃতির বোধ জন্মায় তাকে বিভক্তি বলে। প্রাতিপদিকের পর প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই 7টি বিভক্তি প্রয়োগ করা হয়। প্রাতিপদিক মানে আমরা আগেই জেনেছি যে শব্দের সঙ্গে এখনও সুপ বিভক্তি যুক্ত হয়নি সেগুলো হচ্ছে প্রাতিপদিক, অর্থাৎ যে শব্দগুলির সঙ্গে এখনও কোনো বিভক্তি যুক্ত হয়নি, তাই না, তাই হচ্ছে প্রাতিপদিক। আবার প্রত্যেক বিভক্তি 3টি বচনে বিভক্ত। না যেমন প্রথমা বিভক্তি 3টি বচন এরকম আছে, যেমন একবচন, দ্বিবচন, বহুবচন। একবচন বলতে কি বোঝায় না, একবচন বলতে একটি সংখ্যা বোঝায়, দ্বিবচন বলতে দুটি সংখ্যা বোঝায়, বহুবচন বলতে দুটির অধিক সংখ্যা বোঝায়। এবার জেনে নেওয়া যাক 21টি সুবিভক্তি কী। দেখো যে সুবিভক্তি যে আছে 21টি, তা হচ্ছে বিভক্তি প্রথমা বিভক্তির একবচনে হচ্ছে সুবিভক্তি হচ্ছে সু, দ্বিবচনে ও এবং বহুবচনে যশ। এটা কেমন করে পড়তে হয়, এবার কীভাবে মুখস্থ করতে হয় সেটা হচ্ছে দেখো, প্রথমায় আছে সু ও যশ, দ্বিতীয় হয় ওট সস, তৃতীয় হচ্ছে টা ভ্যাম ভিস, চতুর্থ হচ্ছে এ ভাম ভাস, পঞ্চমীতে অসি ভাম ভাস, ষষ্ঠীতে অস ওস আম, সপ্তমীতে ই ওস সুপ। এই যে সুপ বিভক্তিগুলো কীভাবে প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয় না, এই সুপ বিভক্তিগুলো প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়। দেখো পাশে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে প্রথমায় যেমন সু ছিল, সেই সু জায়গায় কী হয়
বিসর্গযুক্ত হয়। অর্থাৎ বালক যে প্রাতিপদিকের সঙ্গে যদি সুবিভক্তি যুক্ত হয়, প্রথম আর এক বচনে যে সুবিভক্তি যুক্ত হয় তাহলে কি হয়? বিসর্গ হয়। অর্থাৎ বালক যুক্ত সু সমান কী হবে? বালক হয়। মানে বিসর্গ হয়ে যায়, বালকের সঙ্গে বিসর্গ যোগ করলেই হয়ে যায়। এবারে ও ও থাকে, এই ছকটাও তোমরা মুখস্থ করে নিও। দেখো একটা দেখিয়ে দেওয়া হয়েছে যে নর প্রাতিপদিকের সাথে সুবিভক্তি যুক্ত হলে রূপটা কেমন হয়। কারণ দেখো নর, এই নর হচ্ছে প্রাতিপদিক। কেন? কারণ নর প্রাতিপদিকের সঙ্গে এখনও বিভক্তি যুক্ত হয়নি, তাই না? এবার এই নর প্রাতিপদিকের সঙ্গে দেখো প্রথম আর এক বচনে কি সু এর কোন রূপটা যুক্ত হয়েছে? বিসর্গ। হ্যাঁ, কারণ আমরা এখানে দেখিয়েছি যে দেখো ডান সাইডে দেওয়া হয়েছে যে যে বিসর্গ, সুয়ের জায়গায় বিসর্গ হবে, ওই জায়গায় ও থাকে এবং যশের জায়গায় অবিসর্গ থাকে। তার জন্য দেখো এখানে নর, নর শব্দের প্রথম আর এক বচনে কি সুয়ের জায়গায় কি বিসর্গ হলো এবং যুক্ত হয় কি নরহ। ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এইখানে দ্বিবচনে, এই প্রথম আর দ্বিবচন হচ্ছে ওকার যুক্ত হয়ে ওকার চিহ্ন হচ্ছে এটা, তার হচ্ছে নরৌ। এবং বহুবচনে দেখো যশের যে বিসর্গ যুক্ত হচ্ছে কি নরহা। হ্যাঁ না, দ্বিতীয়তে হয়েছে দেখো যেখানে যে অমের কী হচ্ছে ময় হলন থেকে যুক্ত হচ্ছে, তাহলে কী হচ্ছে নরম। তারপর চৌ নরৌ, তারপর হচ্ছে নরান। এটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, যে কীভাবে যুক্ত হয়েছে। তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় আমাদেরকে জানিও কমেন্টের মাধ্যমে। এরপরে দেখো যে শব্দরূপ, এই শব্দরূপ প্রধানত দুই প্রকার। না কি কি? একটা হচ্ছে অজন্ত। অজন্ত বলতে কি? অজ যুক্ত অন্ত হচ্ছে অজন্ত। কেন? অজ বলতে যেসব শব্দগুলির শেষে অচ অর্থাৎ স্বরবর্ণ আছে, তাই না, সেগুলোকে বলা হয় অজন্ত শব্দরূপ বা স্বরান্ত। যেমন হচ্ছে নর আর মুনি। দেখো নর শেষে কি আছে? নর যেমন আছে, যা একটা স্বরবর্ণ, তার জন্য এটা অজন্ত শব্দ, যেহেতু অচ কথা অর্থ হচ্ছে স্বরবর্ণকে বোঝায়। এবং মুনি, মুনি হচ্ছে যেমন এইখানে দেখো শেষে হস্যিকার আছে, হস্যই, তাই না, এটাও একটা স্বরবর্ণ, তাই এগুলি হচ্ছে স্বরান্ত শব্দরূপ বা অজন্ত শব্দরূপ। এছাড়াও দ্বিতীয় প্রকার হচ্ছে শব্দরূপের দ্বিতীয় ভাগটি হচ্ছে হলন্ত। হল যুক্ত অন্ত, অর্থাৎ যেসব শব্দের শেষে হল আছে, হল হল হচ্ছে হল বর্ণ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ আছে। হ্যাঁ, যেমন গুণিন, গুণিনের শেষে দেখো দন্তন্বয় হলন, যা একটা ব্যঞ্জন বর্ণ, এজন্য এগুলো হচ্ছে হলন্ত শব্দরূপ। তার জন্য এর অপর নাম হচ্ছে ব্যঞ্জনান্ত শব্দরূপ। এই যে এই দুই প্রকার যে শব্দরূপ, তা আবার পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও কিবলিঙ্গ ভাগে বিভক্ত। পুলিঙ্গ বলতে পুরুষ জাতীয়কে বোঝায়, স্ত্রীলিঙ্গ বলতে স্ত্রীকে বোঝায় এবং কিবলিঙ্গ বলতে যেগুলো নপুংসককে বোঝায়। এছাড়াও আরও দুই প্রকার শব্দরূপ আছে, একটা হচ্ছে সর্বনাম শব্দ আর একটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। তো মোট ভেদগুলি হলো, দেখো দেখে নেওয়া যাক। ভেদগুলি আমরা নিম্নে বর্ণনা করেছি, দেখো এখানে বক্সে একটা তোমাদের পেজের ছবি দিয়ে দেওয়া হয়েছে। দেখো স্বরান্ত, স্বরান্ত পুলিঙ্গ শব্দ, কারণ আমরা বললাম যে যে অজান্ত যার অপর নাম স্বরান্ত শব্দরূপ, এই অজান্তগুলো এগুলো আবার তিনটি ভাগে ভাগ, পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কিবলিঙ্গ। এই জন্য প্রত্যেকটা ভাগ দেখো স্বরান্ত পুলিঙ্গ শব্দ, স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এবং স্বরান্ত কিবলিঙ্গ শব্দ। একইভাবে হচ্ছে ব্যঞ্জনান্ত পুলিঙ্গ শব্দ, ব্যঞ্জনান্ত স্ত্রীলিঙ্গ শব্দ ও ব্যঞ্জনান্ত কিবলিঙ্গ শব্দ, তাই না। এছাড়াও আমরা বললাম যে আরও দুই প্রকার শব্দরূপ আছে, একটা হচ্ছে সর্বনাম শব্দ, যাও পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কিবলিঙ্গ ভেদে তিন প্রকার, এবং সংখ্যাবাচক শব্দ, যা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কিবলিঙ্গ ভেদে তিন প্রকার। এরপর বলছে এই যে সুবিভক্তি, যার সাধারণ অর্থ এবং কারক ও বাংলা অর্থগুলো একটু দেখে নেওয়া যাক। সুবিভক্তি আমরা জানি এই বিভক্তি হচ্ছে সাতটি, তাই না। আর প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী, এটা সাতটি বিভক্তি। এবং প্রত্যেকটি আবার তিনটি করে বচন। বচন বলতে আমরা আগে জেনেছি যে এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন মানে যেটি একটি সংখ্যা বোঝায়, দ্বিবচন যেখানে দুইটি সংখ্যা বোঝায়, এবং বহুবচন যেখানে দুইয়ের বেশি সংখ্যা বোঝায়। আমরা এই জানি এই যে প্রথমা বিভক্তি, এটা কারক, কারক সম্পর্কে আমরা তোমাদের পরবর্তী সেমিস্টারে আছে, তখন আমরা সুন্দরভাবে আলোচনা করে দেবো। এখন জানার জন্য জেনে রাখো যে দেখো প্রথমা বিভক্তি হয় কর্তৃকারকে।
কর্তৃকারককে যা যে কাজ করে অর্থাৎ কর্তা। সেক্ষেত্রে কি আমরা জানি যে প্রথমা বিভক্তির এক বচনে যে যে 21টি বিভক্তির মধ্যে কি বসে না সু, এবং সু এর যে কি যুক্ত হয় আমরা জানি যে সু এর বিসর্গ হয়, এবং কি হয় না বালক যে প্রাতিপদিকের সঙ্গে যদি সু যুক্ত হয় তা বালকের সঙ্গে বিসর্গ যুক্ত হয়ে যায় কি হয় বালক, যা বাংলা অর্থ কি না বালকটি, এবং ও যুক্ত হয়ে কি হয় বালকও, যা হচ্ছে কি না বালক দুটি, যশে যুক্ত হয়ে কি হয় না বালকগুলি। দেখো প্রত্যেকগুলো বাংলা অর্থ দিয়ে আছে। এই দেখো বচনগুলো পাশে দেখো, এক বচনের পাশে যেমন সুযুক্ত হয়ে কি হয় টি হয়, তাহলে কী হবে বালকটি। তারপরে দ্বিবচনে দেখো ও আছে, তারপর হচ্ছে বালক দুটি। বহুবচনে যশ যুক্ত হয়ে কী হয় বালকগুলি, তাই না? ঠিক একইভাবে বলছে দ্বিতীয় বিভক্তি কখন হয় না কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। কর্মকারক কি না কাজের লক্ষ্য। যেমন হচ্ছে বালক, হচ্ছে যখন যুক্ত হয় বালক প্রাতিপদিকের সঙ্গে কী হচ্ছে বালকের কী হয় না বালকটিকে, তাই না? তারপর হচ্ছে ওর যুক্ত হয়ে কে বালক দুটিকে, সস যুক্ত হয়ে কী হয় বালকগুলিকে। ঠিকভাবে যে করণ কারকে আমরা জানি যে তৃতীয় বিভক্তি কখন হয় না করণ কারকের ক্ষেত্রে হয়। কিভাবে হচ্ছে দেখো যে কাজের মাধ্যম, অর্থাৎ যার কোনো কিছু দ্বারা দিয়া হ্যাঁ না, যেমন হচ্ছে দেখো এখানে যদি যে তৃতীয় বিভক্তির এক বচনে বিভক্তি যুক্ত হলে কি হয় না কি হয় বালকটি বা বালকের দ্বারা, তাই না? তারপরে যা দেখো যে ভ্যাম, যে তৃতীয় বিভক্তি দ্বিবচনে যে ভ্যাম যে বিভক্তি যুক্ত হয়ে কি হয় না বালক দুটি দিয়ে বা বালক দুটির দ্বারা, ভিজ যুক্ত হয় বালকগুলি বা বালকগুলির দ্বারা, তাই না? সম্পাদন চতুর্থী অর্থাৎ কাজের গ্রহীতা বা কাজের নিমিত্ত, কোনো কাজের জন্য নিমিত্তে সব ক্ষেত্রে কী হয় না আমরা জানি সম্পাদন কারক হয়, যা কি চতুর্থ বিভক্তি। এবং চতুর্থ বিভক্তি যে এক বচনের যে বিভক্তি হচ্ছে এ যুক্ত হয়ে কী হয় না বালকের সঙ্গে যদি এ যুক্ত হয় সেই ক্ষেত্রে আমরা জানি তারপরে বাংলা তার অর্থ হচ্ছে বালকটির জন্য, না ভ্যাম যুক্ত বালক দুটির জন্য, ভ্যাস যুক্ত হচ্ছে বালকগুলির জন্য। পঞ্চমী কি হয় না পঞ্চমী হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়, এবং পঞ্চমী বিভক্তির যে এক বচন সেখানে ইস যুক্ত হলে কি হয় না বালকটি হইতে বা বালকটি থেকে, তাই না? তারপরে দেখো ভ্যাম হচ্ছে বালক দুটি হইতে বা বালক দুটি থেকে। ভ্যাস বিভক্তি যুক্ত হলে কি হয় না যেটা যেটা উচ্চারণ হচ্ছে বালকগুলি হইতে বা বালকটি থেকে, তাই না? তারপর যে সম্বোধন যা অকারক, যা কারক নয়, ঠিক আছে, সম্বন্ধ যেটা হচ্ছে তোমার ষষ্ঠী বিভক্তি হয়, যা সাধারণ অর্থ হচ্ছে র বা এর, তাই না? এর সঙ্গে যে সম্বন্ধ যে ষষ্ঠী বিভক্তির এক বচনের রূপ যে যুক্ত হলে কি হয় না বালকটির বা বালকের, ওস যুক্ত হলে কি বালক দুটির, আম যুক্ত হলে বালকগুলির, আর অধিকরণে কি হয় না সপ্তম বিভক্তি হয়, যার তে বা স্থান বোঝাতে অধিকান কারক হয় এবং যা সপ্তম বিভক্তি। এই যে রূপটি যুক্ত হলে কি হয় না বালক সাথে যুক্ত হয়ে যখন কি বাংলা অর্থ হয় বালকটিতে, তারপরে ওস যুক্ত হয়ে বালক দুটিতে, শুভ হচ্ছে বালকগুলিতে। এরপর দেখো যে তোমাদের সিলেবাসে অন্তর্গত কতকগুলি শব্দরূপ, যেমন এইখানে আমরা জানি স্বরান্ত পুলিঙ্গ বালক যে একটা যে প্রাতিপদিক, এখানে যেহেতু এখনও এর সঙ্গে কোনো বিভক্তি বিভক্তি যে 21টি বিভক্তি আছে সে 21টি বিভক্তি যুক্ত হয়নি, এই জন্য বালক এখানে প্রাতিপদিক, এবং তা হচ্ছে অকারান্ত পুলিঙ্গ শব্দ। হ্যাঁ, এবারে এটা দেখো বালক শব্দের সঙ্গে যে প্রাতিপদিক যুক্ত হয়ে বালক যে প্রাতিপদিকের সঙ্গে বিভক্তিগুলো যুক্ত হয়ে বালক যে শব্দের রূপটা কেমনভাবে হয়েছে দেখো, দেওয়া হচ্ছে যে প্রথমায় কী হচ্ছে বালকः বালকো বালকः, এরকমভাবে পড়তে হয়, কারণ প্রথমা বিভক্তির এক বচনে হবে বালকः, দ্বিবচনে বালকো, বহুবচনে বালকः। দ্বিতীয় হচ্ছে বালকম বালকো বালকান। তৃতীয় হচ্ছে বালকেন বালকাভ্যাম বালকই। চতুর্থীতে হচ্ছে বালকায় বালকাভ্যাম বালকেভ্য। পঞ্চমীতে হচ্ছে বালকাৎ বালকাভ্যাম বালকেভ্য। ষষ্ঠী হচ্ছে বালকস্য বালকয় বালকানাম। সপ্তমীতে হচ্ছে বালকে
বালকয়, বালকেষু। আর সম্বোধনে হচ্ছে বালক, বালক, বালকা। হ্যাঁ, এই দেখো এই বালক শব্দটা আমরা পূর্বে যে নরশব্দ দেখেছি, সেই নরশব্দের মতন একই রূপ পাই, সম্পূর্ণভাবে একই রূপ। নরশব্দটা যদি তোমরা মুখস্থ করে নাও সেখানে, আর সেখানে বালক শব্দটা হয়ে যাবে, কারণ এখানে শুধু কিছু না, বালকের জায়গায় নর শব্দ বস করে দেবো। বালকের জায়গায় লিখবো শুধু নরহ, বালক জায়গায় নর, বালকার জায়গায় নরহা। তারপর হচ্ছে নরম, নরো, নরান। দেখো দ্বিতীয় এখানে কমের জায়গায় এখানে কি নরম, বালকের জায়গায় নরো, তারপর হচ্ছে বালকানের জায়গায় নরান। এরকমভাবে নর শব্দ করলেও তোমাদের হয়ে যাবে। একইভাবে তোমরা দেখো গজ শব্দ দিয়ে চেষ্টা করো। দেব শব্দ, বৃক্ষ শব্দ, নিপ শব্দ, দেশ, জনক, শিষ্য, কাল, মৃগ, পর্বত, এগুলো সবই হচ্ছে কি, দেখো শেষে সবগুলি হচ্ছে অ আছে। দেখো গজ, দেব, বৃক্ষ, নিপ, এগুলো শেষে অ আছে। এগুলো সবগুলি হচ্ছে পুলিঙ্গ, এই জন্য সবগুলি রূপ বালক বা নর শব্দের মতন। এই যে এগুলি বালক, তোমরা যদি কোনো দিন সংস্কৃত বিষয়ে উচ্চশিক্ষায় যাও, সেখানে এই বালক, যে বালক পদরা কীভাবে নিষ্পন্ন হয়েছে বিভক্তিযুক্ত হয়ে, সেগুলো সেই ক্ষেত্রে তোমরা উচ্চশিক্ষায় জানতে পারবে। এখন তোমাদেরকে এই রূপগুলি মুখস্থ করতে হবে। এরপর দেখো তোমাদের সিলেবাসে পরের রূপ হচ্ছে যেমন লতা আছে। লতা কি না, এটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গ শব্দ, দেখো আকারান্ত কেন না, লতা শেষে আ আছে। এগুলো কি না, সবই হচ্ছে যে শব্দরূপের যে ভাগ, স্বরান্ত শব্দরূপ, যে অজন্ত শব্দরূপের ভাগ, এগুলো সবই দেখো। কারণ এখানে লতা হচ্ছে শব্দ। এই শব্দরূপটাও তোমাদেরকে মুখস্থ করতে হবে। দেখো প্রথমে হচ্ছে তার সঙ্গে লতা, লতি, লতাহা। দ্বিতীয় আছে দেখো আম, যে অম আছে, অমের কি হচ্ছে লতাম, লতি, লতাহা। তৃতীয় হচ্ছে লতয়া, লতাভ্যাম, লতাভি। চতুর্থ হচ্ছে লতায়ই, লতাভ্যাম, লতাভ্য। তারপর হচ্ছে পঞ্চমী হচ্ছে লতায়া, লতাভ্যাম, লতাভ্য। ষষ্ঠীতে হচ্ছে লতায়া, লতয়, লতানাম। তারপর সপ্তমীতে হচ্ছে দেখো লতায়াম, লতয়, লতাসু। সম্বোধন হচ্ছে লতি, লতি, লতাহা। ঠিক তোমরা দেখো এখানে যে অনুরূপ শব্দ দিয়ে আছে, নিচে যে দেওয়া আছে দেখো অনুরূপ শব্দে আশা, দাক্ষা, ইচ্ছা, বাসনা, উপত্যকা, ঘটনা, কন্যা, তনয়া, রম্বা, গরণ, এই যে যে প্রভৃতি শব্দ আছে দেখো সবাইকে শেষে আ আছে, অর্থাৎ আকারান্ত। শেষে আ থাকার জন্য কি এগুলো সব হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এগুলো আ একটা কি স্বরবর্ণ, তার জন্য এটা হচ্ছে সব অজন্ত শব্দরূপ বা স্বরান্ত শব্দরূপ। এগুলো সব কি দেখো লতা শব্দের মতন আশাটা হবে। লতার জায়গায় শুধু জাস্ট লিখবো যে আমরা লতার জায়গায় আশা, আসে, আসাহা, আসাম, আসে, আসাহা। এরকম করে শুধু জাস্ট যে যে লতার যে লত আছে সেই জায়গায় ওই আশা বস করে দেবো, এবং তারপরের সঙ্গে যেগুলো যুক্ত হচ্ছে, যেমন তৃতীয়তে হচ্ছে কি লতয়া আছে, এখানে আশায়া করবো, তাই না, আশয়া। তারপর হচ্ছে লতাভ্যাম আছে, এই জন্য করবো আশাভ্যাম। এরকমভাবে নিজেরা বাকিগুলো চেষ্টা করবে, কারণ একটা মুখস্থ করলে বাকিগুলো সব হয়ে যাবে। এরপরে দেখো তোমার সিলেবাসে দিয়েছে যে ফল শব্দ। এই ফল শব্দটা এটা হচ্ছে কি অজন্ত কিবলিঙ্গ শব্দ। ফলকে না পুলিঙ্গ বোঝায়, অর্থাৎ না পুরুষ জাতীয় বোঝায়, না স্ত্রীলিঙ্গ বোঝায়। এটা যে ফল হচ্ছে কিবলিঙ্গ শব্দ, যা কি অকারান্ত। অকারান্ত কেন না, ফলের শেষে দেখো ফল, এখানে অ থাকছে না, এই জন্য এটা হচ্ছে অকারান্ত কিবলিঙ্গ শব্দ। কিবলিঙ্গ, কিবলিঙ্গ এই জন্যই যে এইখানে না স্ত্রীলিঙ্গ বোঝায় না পুরুষ। এটা হচ্ছে শব্দরূপটা দেখো প্রথমা বিভক্তি কেমন, ফলম, ফলে, ফলানি। দ্বিতীয় আছে ফলম, ফলে, ফলানি। এরকমভাবে তোমাদের মুখস্থ করতে হবে। এবং দেখো এর নিচে যে অনুরূপ শব্দগুলো দিয়ে, যেমন অঙ্ক, অঙ্গ, অঙ্গন, এগুলোকে তোমরা ওই ফলমের জায়গায় শুধু অঙ্ক আছে, এখানে অঙ্কম, অঙ্কে, অঙ্কানি। তারপর যে দ্বিতীয় হচ্ছে অঙ্কম, অঙ্কে, অঙ্কানি। তৃতীয় হবে অঙ্কেন, অঙ্কাভ্যাম, অঙ্কই। এরকমভাবে করলেই দেখো এই ফল শব্দটি তোমাদের মুখস্থ করলে বাকি যে নিচে যে অনুরূপ শব্দগুলি আছে সবগুলি তোমাদের মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখো তোমাদের সিলেবাসে যে শব্দরূপ দিয়েছে সেটা হচ্ছে যেমন ইকারান্ত পুলিঙ্গ শব্দ। ইকারান্ত মানে যার শেষে হস্য ইকার আছে,
সেরকম পুলিঙ্গ শব্দ দিয়েছে, যেমন কবি। এখানে কবি শব্দটা দেখো যে প্রথমা বিভক্তি হচ্ছে কবিহি, কবি, কবয়। দ্বিতীয় আছে কবিম, কবি, কবিন। তৃতীয় আছে কবিনা, কবিভ্যাম, কবিভি। চতুর্থ কবয়ে, কবিভ্যাম, কবিভ। পঞ্চমীতে হচ্ছে কবে, কবিভ্যাম, কবিভ। ষষ্ঠীতে হচ্ছে কবে, কব, কব্য, কবি নাম। সপ্তমীতে হচ্ছে কব্য, কব্য, কবিসু। সম্বোধন হচ্ছে কবে, কবি, কবয়। এই শব্দগুলি দেখো, এটা হচ্ছে তোমার যেটা হচ্ছে জ্যোতি, মণি, মুনি, অলি, অতিথি, নিধি, অর্থাৎ যেসব শব্দের সে হস্যিকার, হস্যইকার আছে এবং যা পুলিঙ্গ শব্দ, সেগুলো কি এই কবি শব্দের রূপের মতনই হবে। কবি শব্দ রূপটি করলে তোমাদের যেখানে নিম্নে যে অনুরূপ শব্দগুলি আছে এগুলি সবই মুখস্থ হয়ে যাবে। এরপরে থাকছে দেখো তোমাদের হচ্ছে মতি শব্দরূপ, যা ইকারান্ত, হ্যাঁ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আমরা ইকারান্ত পুলিঙ্গ শব্দ কবি পেয়েছি, এরপর হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে মতি। না, এই দেখো মতি শব্দটা হচ্ছে প্রথমে হচ্ছে মতি, মতি, মাতায়, মতি, মতি, মতি। হ্যাঁ, এইখানটা তারপর হচ্ছে মত্তা, মতিভ্যাম, মতিভি। তারপর হচ্ছে মত্তই, এখানে দুটো রূপ হয় দেখো, চতুর্থ থেকে মত্তই, মতয়ে, মতিভ্যাম, মতিভ্য। পঞ্চম হচ্ছে মত্তা, মতে, মতিভ্যাম, মতিভ্য। ষষ্ঠী হচ্ছে মত্তা, মতে, মত্ত, মতিনাম। হ্যাঁ, এইখানে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো যে এখানে যে কবি, এইটা দেখো কবি শব্দের সঙ্গে অনেকটাই মিল আছে। দেখো যেমন আগে ছিল এখানে আছে মতি, মতিহি, মতি, মতয়। এখানে দেখো কবি, কবি, কবয়, মিল আছে। জাস্ট দেখো এখানে শুধু পরিবর্তন হয়েছে কি না, দ্বিতীয় যে বহুবচন এখানে মতিহি আছে, এইখানে আছে দেখো কবিন। আর এখানে দেখো তৃতীয় যে মত্তা আছে, এই জায়গায় শুধু চেঞ্জ আছে দেখো কবিনা। এই দুটো জায়গায় চেঞ্জ, বাকি দেখো একই। এই যেমন আছে এখানে চতুর্থী, যেমন মত্তই, এই মত্তই দেখো বাদ দিয়ে যে আরেকটা রূপ আছে মতয়ে, দেখো মতয়ে। তাহলে এখানে চতুর্থীতে দেখো এই ধারে কবিতে আছে কি কবয়ে রয়েছে। তারপরে দেখো পঞ্চমীতে এখানে দেখো দ্বিতীয় যে রূপটা মতেহে, পঞ্চমীতে মতেহে আছে দেখো এখানে কবে। তাহলে কি না, কবি শব্দটি যদি তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও, দেখো মতি শব্দের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে, এবং একটা শব্দ করলে বাকি দুটো শব্দই তোমাদের প্রায় হয়ে যাচ্ছে। এবং এর অনুরূপ যে শব্দগুলি থাকছে অঙ্গুলি, উন্নতি, ঔষধি, সংহতি, মতি শব্দটা বা কবি শব্দটা যদি তোমরা ভালো করে মুখস্থ করে নাও, বাকিগুলো তোমরা নিজেরা ইকারান্ত যে ইকারান্ত যে পুলিঙ্গ শব্দ এবং ইকারান্ত যে স্ত্রীলিঙ্গ শব্দ, দুটোই তোমাদের ভালোভাবে হয়ে যাচ্ছে। এবং যে কোনো শব্দরূপ ইকারান্ত পুলিঙ্গ বা ইকারান্ত স্ত্রীলিঙ্গ দিলে তোমরা নিজেরাই করতে পারবে। এরপরে আছে দেখো নদী, যা ইকার, দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এই নদীর শব্দরূপটা দেখো, এটা হচ্ছে প্রথম আর হচ্ছে নদী, নদ্যৌ, নদ্যঃ, নদীম, নদ্যৌ, নদী। তারপর হচ্ছে তৃতীয় আছে নদ্যা, নদীভ্যাম, নদীভি। চতুর্থী আছে নদ্যৈ, নদীভ্যাম, নদীভ্য। পঞ্চমীতে আছে নদ্যাঃ, নদীভ্যাম, নদীভ্য। ষষ্ঠীতে আছে নদ্যা, নদ্যৌ, নদীনাম। সপ্তমীতে আছে নদ্যাম, নদ্যৌ, নদীষু। এবং সম্বোধন হচ্ছে নদী, নদ্য, নদ্য। যা এই সম্বোধন রূপটা প্রথমার মতনই পায় অনেক ক্ষেত্রে, জাস্ট প্রথমা এক বচনের ক্ষেত্রে একটু পরিবর্তন হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে। যেমন এই অনুরূপ শব্দ শ্রী, হ্রি, ধ্রি, এগুলো তোমরা নিজেরাই চেষ্টা করো, নদী শব্দ মুখস্থ করলে এইগুলো দিয়ে নিজেরা বসিয়ে মুখস্থ করার চেষ্টা করো। যা তারপরে তোমাদের শব্দরূপ দিয়েছে, যেমন বাড়ি, বাড়ি শব্দ কি না, এটা হচ্ছে তোমাদের অকারান্ত, ওই ইকারান্ত কী বলিঙ্গ শব্দ। এই বাড়ি শব্দের প্রথমা হচ্ছে বাড়ি, বাড়িনি, বাড়িনি। বাড়ি, বাড়িনি, বাড়িনি। তাহলে তৃতীয় হচ্ছে বাড়িনা, বাড়িভ্যাম, বাড়িভি। চতুর্থ হচ্ছে বাড়িনে, বাড়িভ্যাম, বাড়িভ। পঞ্চমীতে হচ্ছে বাড়িনো, বাড়িভ্যাম, বাড়িভ। ষষ্ঠী হচ্ছে বাড়িনো, বাড়িনৌ, বাড়িনাম। সপ্তম হচ্ছে বাড়িনি, বাড়িনৌ, বাড়িসু। সম্বোধন হচ্ছে বারে বা বাড়ি, বাড়িনি, বাড়িনি। এটা এইখানে দেখো যে এই বাড়ি শব্দের মতন আরেক যে রূপ আছে, এখানে আছে বাড়ি আছে, তারপর হচ্ছে মধু আছে, অক্সি আছে, তারপর অস্থি আছে। এই শব্দগুলো বাড়ি শব্দ মুখস্থ করলে এরকম যে ইকারান্ত যে কিবলিঙ্গ শব্দ, সেগুলো তোমরা
তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং একটা শব্দ জানলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এরপরে দেখো এগুলো হচ্ছে তোমার আহ, সংখ্যাবাচক যে শব্দরূপ সেটা হচ্ছে যেমন তোমাদের সিলেবাস অন্তর্গত আছে এক এবং দুই, তাই না? এক আর দুই এগুলো দেখো, প্রথমে আছে এক, একা, একম, এগুলো সব তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং দ্বিতীয় যে দি, এটাও আছে তোমার দো, দে, দে, এগুলোর ক্ষেত্রে না, এগুলো হচ্ছে দেখো এগুলোর মাত্র একটাই রূপ, একটা রূপ পুলিঙ্গ, আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, একটা কিবলিঙ্গ। আহ, এক শব্দটা যে এক, এটা পুলিঙ্গের ক্ষেত্রে, এবং স্ত্রীলিঙ্গ হচ্ছে একা এবং একম। দ্বিতীয় দেখো, দ্বিতীয় কী আছে, এই যে পুলিঙ্গ শব্দের ক্ষেত্রে একম হবে। যখন স্ত্রীলিঙ্গ হবে সেক্ষেত্রে একম না লেখে করতে হবে একা, এবং যখন পুলিঙ্গ মানে অর্থাৎ এই কিবলিঙ্গ যখন হবে সেখানে করতে হবে একম। তৃতীয়ার ক্ষেত্রে সেখানে কি পুলিঙ্গের ক্ষেত্রে হয় একেন। তৃতীয়া যদি স্ত্রীলিঙ্গ হয় তখন একয়া, এবং কিবলিঙ্গ শব্দের ক্ষেত্রে একেন হবে। একইভাবে দুই শব্দটা তোমরা একটু দেখে নেবে এবং মুখস্থ করবে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। এই ক্ষেত্রে মুখস্থ করতে হবে, দেখো পুলিঙ্গের ক্ষেত্রে মুখস্থ করবো যে প্রথম আর এক, দ্বিতীয় একম, তৃতীয় হচ্ছে একেন, চতুর্থ একস্মৈ, পঞ্চমীতে একস্মাৎ, ষষ্ঠীতে একস্য, সপ্তমীতে একস্মিন। আবার যদি স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে তখন মুখস্থ করবে একা, একা, একয়া, একস্যৈ, একস্যা, একস্যা, একস্যাম, এরকমভাবে। আর কি বলেন একম, একম, একেন, একস্মৈ, একস্মাৎ, একস্য, একস্মিন। হ্যাঁ, এগুলো সব আলাদা আলাদা রূপ, কিন্তু পুলিঙ্গের আলাদা রূপ এটা, স্ত্রীলিঙ্গের আলাদা রূপ এটা, তারপর হচ্ছে স্কিলবলিঙ্গ, তাই না? এরকম দুইটা তোমরা দেখে নেবে যে এখানে সব তিনটে রূপ আছে, কিন্তু পুলিঙ্গর একটা, স্ত্রীলিঙ্গ আর কিবলিঙ্গ। এতক্ষণ আমরা যে কোনো একটা পুলিঙ্গের পড়েছি বা স্ত্রীলিঙ্গ পড়েছি, এখানে কিন্তু একসঙ্গে তিনটে রূপই দেওয়া হয়েছে। এরপরে থাকছে দেখো তোমাদের সর্বনাম বাচক যে শব্দরূপ, সেইখানে তোমাদের সিলেবাস অন্তর্গত আছে অসমদ আর যুষ্মদ। অসমদের হচ্ছে তোমার অসমদের রূপটা হচ্ছে দেখো, এখানে প্রথমে অহম, আবাম, বয়ম, দ্বিতীয় হচ্ছে মাম, আবাম, ওসমান। এই দেখো এই যে মামের পাশে মা, এটা হচ্ছে এর আরেকটা রূপ, তাই না? দুটো রূপই তোমাদেরকে জেনে থাকতে হবে। আর যুষ্মদ হচ্ছে তুমি, অসমদ হচ্ছে আমি, তাই না? এই যে এই দুটো রূপ তোমরা ভালো করে মুখস্থ করবে এবং যা তোমাদের সর্বকালীনই কাজে লাগবে। এরপরে থাকছে দেখো তোমাদের জন্য কতকগুলি কোশ্চেন দেওয়া হলো, যে তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার এমসিকিউ ধরনের হবে, তাহলে শব্দরূপ থেকে কীরকম কোশ্চেন হতে পারে। তোমাদের কোশ্চেন এরকম হবে, দেখে নাও। যে যদি প্রশ্ন হয় ইকারান্ত কিবলিঙ্গ শব্দ হলো কি, না তখন তোমাদের লিখবে ইকারান্ত কিবলিঙ্গ শব্দ হচ্ছে বাড়ি। আমরা এখানে দেখেছি তো বাড়ি শব্দ আছে, এখানে দেখো অনেকগুলো অপশান আছে, মতি আছে, বাড়ি, মণি, বৃত্তি। এই যে মতি, মতি হচ্ছে আমরা জানি এটা কি, মতি শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ। আর বাড়ি শব্দ হচ্ছে ইকারান্ত কিবলিঙ্গ। আর মণি হচ্ছে ইকারান্ত পুলিঙ্গ। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই যে ক্ষয়ের দাগের হচ্ছে বাড়ি শব্দ, এটা হচ্ছে ইকারান্ত কিবলিঙ্গ। তারপর হচ্ছে দেখো যে তোমাদের মাঝের থেকে দিবে শব্দরূপগুলো কেন মুখস্থ করে রাখতে হবে, যে এরকম প্রশ্ন দেয় অনেক সময়, যে লতাসু কোন বিভক্তির রূপ। না, লতাসু আমরা এটা হচ্ছে দেখো এখানে অপশান দিয়েছে সপ্তমীর এক বচন, সপ্তমীর বহু বচন, ষষ্ঠীর বহু বচন, ষষ্ঠীর এক বচন। তা লতা শব্দ যদি তোমাদের মুখস্থ না থাকে তোমরা পারবে না। এখানে দেখো যেটা সপ্তমীর বহু বচন হচ্ছে লতাসু। দেখো নরশব্দের বৈশিষ্ট্য হচ্ছে, কারণ নরশব্দের বৈশিষ্ট্য দেখা দিয়েছে, এখানে অপশান দিয়েছে অকারান্ত পুলিঙ্গ শব্দ নর, না অকারান্ত স্ত্রীলিঙ্গ, না অকারান্ত কিবলিঙ্গ, না সর্বনাম শব্দ। কারণ তোমরা শুধু বালক দেখো, বালক শব্দ আমরা জানি, বালক শব্দ হচ্ছে অকারান্ত পুলিঙ্গ শব্দ। শুধু বালক শব্দটি মুখস্থ করলে চলবে না, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে তার যে অনুরূপ শব্দগুলো আছে বালকের শব্দের মতো আরও শব্দ হচ্ছে নর শব্দ, সেখানে জেনেছি। তার জন্য এখানে নর শব্দ কী, অকারান্ত পুলিঙ্গ শব্দ। সে মতি শব্দটি কি, না ইকারান্ত স্ত্রীলিঙ্গ। একটি সর্বনাম শব্দ হলো অসমদ, এবং এরকম দিতে পারে যে অসমদের মাঝে একটা কোনো রূপ দিয়ে দিল, সেটা তোমাদেরকে করতে হবে যে এটা কোনটা, তার জন্য প্রত্যেকটা রূপই তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং দেখো একটা রূপ করলে তোমরা ওরকম হাজার হাজার রূপগুলো তোমরা নিজেরাই করতে পারবে, তাই না? এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখো। আজকের ক্লাস এই পর্যন্ত, এবং আমরা পরবর্তী ক্লাসে কি ধাতুরূপ সম্পর্কে আলোচনা করব।